সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ 2018 ফোর্থ ফেজ। কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে দ্য পেপার ইজ মেড ফ্রম উড। ঠিক আছে, এখানে ফ্রম হবে, পেপার ইজ মেড ফ্রম উড, এটি হচ্ছে সঠিক। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে যে বিরাম চিহ্ন বসে সেটা হচ্ছে বিন্দু। যেন বলা হয় যদি যেমন BM, তার মানে এখানে হচ্ছে তোমার কি একটা বিন্দু চিহ্ন বসানো হয়েছে। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে আমার কথায় প্রমাণিত হলো। এখানে প্রমাণিত মূর্ধন্য ঋষিকার হবে, আমার কথাই প্রমাণিত হলো। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত হয়েছে? পাঠক শব্দটি সংস্কৃত শ্রেণীর ধাতু দ্বারা গঠিত হয়েছে। মূলত পাঠক শব্দের হচ্ছে তোমার পট যুগ নক, এর মাধ্যমে কি হয়েছে, প্রকৃত প্রত্যয়ের মাধ্যমে যুক্ত হয়েছে, এবং সেখানে যে ধাতু দ্বারা গঠিত হয়েছে সেটা হচ্ছে তোমার কি সংস্কৃত ধাতু, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি সংস্কৃত ধাতু। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসে কিয়াং। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসে কিয়াং। আজকে নগদ কালকে ধার, এখানে আজকে কোন ধরনের কারকের উদাহরণ? আজকে নগদ কালকে ধার, এখানে আজকে ক্রিয়া, এটা হচ্ছে তোমার অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তি। কারণ কি? কারণ ক্রিয়া সম্পাদনের সময় বা আধারকে বলা হয় বা স্থানকে বলা হয় কি অধিকরণ কারক। যেহেতু বলা হচ্ছে আজকে, এটা সময় বোঝাইছে, এবং এখানে কে আছে, কে রে এরে থাকলে সেটা দ্বিতীয় বিভক্তি হয়, চতুর্থ বিভক্তি হয়। চতুর্থ বিভক্তি হয় তখন যখন তার জন্য নিমিত্ত বা জন্য বোঝাবে, এবং যখন নিমিত্ত বা জন্য সাধারণভাবে বোঝাবে তখন সেখানে কী হবে, দ্বিতীয় বিভক্তি হবে। তার মানে আজকে এখানে অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তি। অনুচিত শব্দটি কোন সমাস? অনুচিত শব্দটি মূলত নয়ী তৎপুরুষ সমাস, যেখানে নয়ী তৎপুরুষ সমাস নাই, এটা তৎপুরুষ সমাস হবে। যে সমস্ত শব্দের আগে নাবাচক অব্যয় যেমন না, ন, নেই, নয়, নাই ইত্যাদি বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে নয়ী তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ না, ন, নেই, নাই, নয় ইত্যাদি অব্যয়বাচক শব্দ বসে যদি কি হয়, তোমার বেশ বাক্য গঠিত হয়, তাহলে তারপরে যে সমাস গঠিত হবে সেটাকে বলা হবে তোমার কি নয়ী তৎপুরুষ সমাস। ওষ্ঠবর্ণ কোনগুলো? ওষ্ঠবর্ণ হচ্ছে তোমার প, ফ, ব, ব, ম, এগুলোকে প বর্গের বর্ণকে বলা হয় ওষ্ঠবর্ণ। কত সালে নীল কমিশন গঠিত হয়? এখানে সঠিক উত্তর দেওয়া নয়, মূলত 1860 সালে নীল কমিশন গঠিত হয়। কোথাও কোথাও আমার বলা আছে 1861 সালে নীল কমিশন গঠিত হয়, কিন্তু 60 সালটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বেগম রোকেয়া কোথায় এবং কখন জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে রংপুর জেলায়। মূলত বেগম রোকেয়ার জন্ম হচ্ছে তোমার 9 ডিসেম্বর 1880 থেকে 9 ডিসেম্বর 1932 সালে কী করেন, মৃত্যুবরণ করেন, এবং তার জন্ম হয় তোমার রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। ওয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? ওয়ারী বটেশ্বর গ্রামে প্রায় আড়াই বছর আগে কি করেছিল, নগর সভ্যতা গড়ে উঠেছিল। মূলত ওয়ারী বটেশ্বর একটি প্রত্নতাত্ত্বিক স্থান, এটি একটি দুর্গ নগরী যা নরসিংহ জেলার বেলাব উপজেলায় অবস্থিত। স্কুল শিক্ষক হানিফ পাঠানের পৃষ্ঠপোষকতায় 1930 খ্রিস্টাব্দে স্কুল শিক্ষক হানিফ পাঠানের পৃষ্ঠপোষকতায় 1930 সালে ওয়ারী বটেশ্বর আলোচনায় আসে। বিশেষজ্ঞদের মতে নিদর্শনটি প্রায় 2500 বছরের পুরনো, এবং কার্বন 14 পরীক্ষার মাধ্যমে ওয়ারী বটেশ্বরকে খ্রিস্টপূর্ব 450 অব্দের বলে মনে করা হয়। যদি a + b = 2 হয় এবং ab = 1 হয়, তাহলে a ও b এর মান কত? এখানে বলা আছে a + b = 2 এবং ab হচ্ছে 1। তো যেহেতু আমার a + b এর ভ্যালু দেওয়া আছে, তো এইখান থেকে আমি a - b এর ভ্যালু বের করব। a - b এর ভ্যালু বের করতে হলে a - b হোল স্কয়ার আমরা লিখতে পারি a প্লাস, এটা অনুসিদ্ধান্ত আছে a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার। এটা যদি প্লাস হয় তাহলে এটা হচ্ছে মাইনাস 4ab। তাহলে এটার ভ্যালু হচ্ছে তোমার কত, 2 স্কয়ার 4 -4 ইনটু হচ্ছে তোমার এর ভ্যালু হচ্ছে তো 1, অর্থাৎ 0। অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমার a - b পাইতেছে আমরা কত, 0। তাহলে 2a পাইতেছে 2, a 1।
a ইজ ইকুয়াল টু যদি 1 হয় তার মানে a প্লাস বি ইজ ইকুয়াল টু 2 না, তার মানে 1 প্লাস বি ইজ ইকুয়াল টু 2, তার মানে বি ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ বি এর ভ্যালু পাইলাম 1 এবং a এর ভ্যালু হচ্ছে তোমার 1, অর্থাৎ 1 1 হচ্ছে তোমার উত্তর হবে 1 1। শুদ্ধ কোনটি? এখানে শুদ্ধ হচ্ছে হি ইজ এ লেকচার ইন ইংলিশ, সে ইংলিশের একজন লেকচার। এখানে মূলত তোমার কী হবে, প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহৃত হবে, অর্থাৎ হি ইজ এ লেকচার ইন ইংলিশ, এটি হচ্ছে তোমার শুদ্ধ। উইথ সেন্টেন্স উইথ কারেক্ট পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন মানে হচ্ছে তোমার যুক্তিচ্ছেদ বা বিরাম চিহ্ন। এখানে বলা হয়েছে মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে, এটাই হচ্ছে তোমার সঠিক। জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য এর উদ্দেশ্য কী? জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্যমাত্রার উদ্দেশ্য হল বিশ্বের সর্বোচ্চ সার্বিক এবং সার্বজনীন কল্যাণ, অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ সার্বিক এবং সার্বজনীন কল্যাণই হচ্ছে এসডিজি এর উদ্দেশ্য। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যার হচ্ছে তোমার লক্ষ্যমাত্রা হচ্ছে তোমার 17টি হচ্ছে তোমার লক্ষ্যমাত্রা এবং উদ্দেশ্য হচ্ছে তোমার 169টি। যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় এবং নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সেই ব্যঞ্জন ধ্বনিকে কী বলা হয়? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় এবং নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সেই ব্যঞ্জন ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জন বর্ণ বা মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন? 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন। মূলত সেই সালটা ছিল তোমার কত? 1974 সালের 25 সেপ্টেম্বর, অর্থাৎ 25 সেপ্টেম্বর 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদের, এই যে সাধারণ পরিষদ, এই সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেন। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা হচ্ছে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র। নাসার পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়। নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এই অঙ্কটা ভুল দেওয়া আছে, যার জন্য আমরা চেষ্টা করলাম না। একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? সাপোজ এখানে একটি সরলরেখা অঙ্কন করলাম, একটি সরলরেখার যদি লম্ব অঙ্কন করি তাহলে দুইটা সমকোণ পাওয়া যাবে, অর্থাৎ দুই পাশে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হবে, অর্থাৎ দুটি সমকোণ পাওয়া যাবে। গাছের প্রাণ আছে এটিকে প্রমাণ করেন, গাছের যে প্রাণ আছে এটি প্রমাণ করেন স্যার জগদীশচন্দ্র বসু। স্যার জগদীশচন্দ্র বসু মূলত জন্ম হচ্ছে 1858 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1937 খ্রিস্টাব্দে। মূলত স্যার জগদীশচন্দ্র বসুকে বলা হয় স্পন্দন তত্ত্বের প্রবর্তক এবং তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন, যেটি মূলত উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র বলা হয়। ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন স্যার জগদীশচন্দ্র বসু, যেটি মূলত কী করা হয়, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হিসেবে বলা হয়ে থাকে। টু হেডস আর বেটার দেন ওয়ান, টু হেডস আর বেটার দেন ওয়ান, এটি একটি প্রবাদ যার অর্থ হচ্ছে দোষে মিলে করি কাজ, হারে যেতি নাহি লাজ। প্রবাদটির ভাবার্থ হলো কনসুলটেশন। এখানে স্পেলিংটা ভুল দেওয়া আছে, স্পেলিংটা হবে তোমার CUN কনসুল, SUL কনসুল, TATION কনসুলটেশন, যার অর্থ হচ্ছে তোমার পরামর্শ। টু হেডস আর বেটার দেন ওয়ান এর অর্থ হচ্ছে দশে মিলে করি কাজ, হারে যেতি নাহি লাজ। এখানে কনসুলটেশন শব্দের অর্থ হচ্ছে পরামর্শ, এখানে পরামর্শ নিয়ে মিলেমিশে কাজ করার কথাই বলা হয়েছে। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ডিসিশন, ডিসিশন এ হচ্ছে তোমার সিদ্ধান্ত, যেটি একটি নাউন, এবং এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিসিসিভ, DECISIVE, ডিসিসিভ। ডিসিসিভ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত, নিষ্পত্তিমূলক বা দৃঢ় সংকল্প। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোনো এক পরিবার চিনির খাওয়া এমনভাবে ব্যয় বৃদ্ধি পাবে না। এই বিষয়টা হচ্ছে কীরকম, 25% যেহেতু বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধিতে বিক্রয় মূল্য 125 টাকা হলে তখন 125 টাকা তাকে কমাতে হবে কত? 25 টাকা। 1 টাকা কমাতে হবে কত? তো যোগ
100 টাকায় কমাতে হবে কত, অর্থাৎ 100 দিয়ে ভাগ হবে। 5 25 কত, 125, 5 দিয়ে যদি করি 20। অর্থাৎ চিনি খাওয়া যদি সে 20% কমিয়ে দেয় তাহলে কি হবে, খরচ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর নিম্নোক্ত কোন মানের জন্য এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 0 হবে। তো আমরা এটি ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে গেলে প্রথমেই আমরা চিন্তা করব এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, 0। তো এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে সূত্র হবে তোমার এ প্লাস বি ইন্টু হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে তোমার কি বি স্কোয়ার, একটা সূত্র আছে। তার মানে এটা হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার আর কি, এক্স স্কোয়ার। তাহলে এটা কাটা গেল, এইখানে থাকছে তোমার এক্স প্লাস 1/x ইন্টু এইখানে থাকতেছে আমার এক্স স্কোয়ার, এখানে থাকতেছে -1 প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এটা ইকুয়াল টু 0 এবং এটা ইকুয়াল টু 0, তার মানে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার -1 প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমাকে এখানে চাইছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু। তার মানে এখানে যদি আমি করি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে হবে তোমার 1। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু যদি আমার 1 হয় সেক্ষেত্রে আমার কী হবে, এক্স কিউব প্লাস 1/x কিউব 0 হবে, অর্থাৎ উত্তর হবে 1। বারভূইয়া কাদের বলা হতো, বড় বড় স্বাধীন যে জমিদার তাদেরকে বারভূইয়া বলা হতো। মূলত 1610 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি বারভূইয়াদের পরাজিত করে স্বাধীন অঞ্চলসমূহ মুঘল শাসনের অধীনে আনেন। ঈসা খাঁ ছিল বারভূইয়াদের মধ্যে সবচেয়ে সফলতম একজন জমিদার। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে, কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্মকে কৃতকর্ম অর্থে প্রকাশ পেয়েছে। পি এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস px প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 হবে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেহেতু এখানে এই ভ্যালুটা দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারবো 4x স্কোয়ার মাইনাস px প্লাস 9 ইজ ইকুয়াল টু আমরা 0 ধরে নিলাম। 0 না ধরলেও চলবে, এটা সরাসরি আমরা বের করতে পারি যে 0 না ধরলেও চলবে। যেমন এটা তো তোমার 2x হোল স্কোয়ার আর এটা তোমার কি 3 হোল স্কোয়ার, তার মানে এটার ভ্যালু যদি আমরা করি এখানে মাইনাস, ঠিক আছে, এই পাশে তোমার সূত্রে একটা 2 নিলাম, 2x ইন্টু 3, তার মানে কত হইলো তোমার 3 দুগুণা 6, 6 দুগুণা হচ্ছে 12, 12x। ঠিক আছে, 12x তার মানে px এর পরিবর্তে আমরা পেলাম কত 12x। কিন্তু মাইনাসটা কিন্তু ফ্যাক্ট হচ্ছে তোমার সহগটা কত, x এর সহগ কত আসছে, অর্থাৎ এখানেও x আছে এখানেও x আছে, p এর ভ্যালু আসছে কত আমার 12। অর্থাৎ যদি আমি p এর মান 12 বসাই তাহলে সংখ্যাটি কী হবে, পূর্ণবর্গ হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ লেট, অফ লেট এর মিনিং হচ্ছে রিসেন্টলি, কারণ অফ লেট শব্দের অর্থ হচ্ছে তোমার সম্প্রতি এবং রিসেন্টলি শব্দের অর্থ হচ্ছে তোমার কি সম্প্রতি। যদি বলা হয় হোয়াট ইজ দ্য মিনিং অফ লেট, অফ লেট শব্দের অর্থ হচ্ছে রিসেন্টলি। নিঃশেষিত এর ইংরেজি রূপায়ণ কী হবে, নিঃশেষিত এর ইংরেজি রূপায়ণ হবে আউট অফ শর্টস। আউট অফ শর্টস শব্দের অর্থ হচ্ছে তোমার কি নিঃশেষিত। লুক ফরওয়ার্ড শব্দের অর্থ কী, এখানে বলছে লুক ফরওয়ার্ড মিনস হচ্ছে, লুক ফরওয়ার্ড মানে হচ্ছে তোমার অ্যাকসেপ্ট উইথ প্লেজার। লুক ফরওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে প্রত্যাশা করা। লুক ফরওয়ার্ড মানে হচ্ছে তোমার কী করা, প্রত্যাশা করা, অ্যাকসেপ্ট উইথ প্লেজার। কোন বাক্যটি শুদ্ধ, এখানে শুদ্ধ বানান হচ্ছে তোমার অকেশন, OCCASSION, অকেশন বানানটি তোমার শুদ্ধ। বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে, বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ হবে বি যোগ চিহ্ন হচ্ছে বিচ্ছিন্ন। 92-20 সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে বড় আকারে সাজানো যাবে, অর্থাৎ ওই 92 যে 20 সেটাকে আমরা কী করবো, প্রথমে বর্গমূল করব, তাহলে 9 নং হচ্ছে তোমার কত 81, ঠিক তো। তাহলে এখানে তোমার 1 8 থেকে গুণে গেলে 1, 1120, এখানে হবে 9 দুগুণ হচ্ছে তোমার কত 18। এখন এমন একটা সংখ্যা নিতে হবে, যদি আমি 6 নেই তাহলে হচ্ছে তোমার কত 186 ইন্টু 6, 6 6 36, 6 হাতে 3, 6 8 48, 48 49 50 51, 1 হাতের 5,
ছয়কে ছয়, 5 6 হচ্ছে তোমার কত, 5 6 হচ্ছে তোমার 11, অর্থাৎ 1116 হইতেছে। অবশিষ্ট থাকতেছে 4। এই 4 জন যদি আমি সরাই নেই তাহলে কি হবে, সৈন্যদলকে এই 92-20 থেকে কমপক্ষে 4 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। কামাল সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, ইনডাইরেক্ট স্পিচ করতে বলছে। তাহলে কামাল সেড টু মি আছে না, হোয়াট হচ্ছে কামাল, তাহলে কী হবে, এখানে আস্ট শব্দ হবে। কামাল আস্ট মি হোয়াট ইউর নেমের জায়গায় হবে মাই নেম। হোয়াট মাই নেম ইজ আছে, পাস্ট টেন্স হবে ওয়াজ। তাহলে কামাল আস্ট মি হোয়াট মাই নেম ওয়াজ, এটা হচ্ছে তোমার কী হবে, তাহলে কামাল আস্ট মি হোয়াট মাই নেম ওয়াজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। হি সাজেস্ট দ্যাট দ্য গো দেয়ার, এখানে হচ্ছে হি সাজেস্ট দ্যাট হি হবে গো দেয়ার, এটা হি হবে, হি গো দেয়ার, সরি আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার। লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে 18 এবং 6 কিলোমিটার, কিন্তু 48 কিলোমিটার যে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে, অর্থাৎ 48 কিলোমিটার পথ প্রথমে যাবে স্রোতের অনুকূলে 18+6, এবং পরে আসবে তোমার কি স্রোতে তোমার কত, স্রোতের প্রতিকূলে যদি আসতে যায় তাহলে হচ্ছে গতিবেগ ডিভাইড হচ্ছে তোমার কত, প্রতিকূলের মানে দূরত্ব ডিভাইড প্রতিকূল গতিবেগ। এখানে আসবে তোমার 48 বাই হচ্ছে তোমার 18 হচ্ছে তোমার 24, প্লাস হচ্ছে তোমার কত এখানে 48/12, এখানে আসতেছে তোমার 2, প্লাস হচ্ছে তোমার কত 4, 2 4 6, টোটাল তোমার কয় ঘন্টা সময় লাগবে, 48 কিলোমিটার পর পুনরায় ফিরে আসতে সময় লাগবে তোমার 6 ঘন্টা। বলা আছে 0.01 স্কোয়ার এর কোন ভগ্নাংশটির মান সমান। আচ্ছা 0.01 ইন্টু হচ্ছে 0.01, অর্থাৎ 1/100 ইন্টু হচ্ছে 1/100, এটা যদি আমরা করি 1/, লিখে হচ্ছে তোমার কত 4টা শূন্য, 1/10,000, অর্থাৎ 1/10,000, এটাই হচ্ছে তোমার কি সঠিক। এখানে বলছে কোন বানানটি শুদ্ধ, গ্রেভিয়েন্স বানানটি শুদ্ধ, CRIEVANCE, গ্রেভিয়েন্স বানানটি হচ্ছে তোমার শুদ্ধ, যার অর্থ হচ্ছে তোমার ক্ষোভ, অথবা বলতে পারি আমরা অভিযোগ, অথবা হচ্ছে তোমার কি দুঃখের কারণ, বা হচ্ছে তোমার কি দুঃখ বলতে পারি। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 1974 সালের জাতিসংঘের 29তম অধিবেশনে 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বলা আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 6, এক্স ওয়াই এর কোন মানটি বৃহত্তম, অর্থাৎ এক্স ওয়াই এর গুণফল কত হবে সেটা বের করতে হবে, এক্স ইন্টু তোমার কত ওয়াই, বাট সর্বোচ্চ মানটা দেখাতে হবে। তাহলে প্রথমে যদি আমরা এখানে তোমার এক্স এর ভ্যালু যদি আমরা 1 ধরি, 1 প্লাস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 6, তার মানে 1 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 5। যদি আমরা 2 ধরি তাহলে 2 ধরলে বসাবো তোমার 4 যদি হয় তাহলে হচ্ছে তোমার 2 4 6, তার মানে 2 ইন্টু 4, 4 দুগুণে হচ্ছে তোমার কত 8। 3 প্লাস 3 দিয়ে আমরা 6 করতে পারি, সেক্ষেত্রে 3 ইন্টু 3 ইজ ইকুয়াল হচ্ছে 9। পরে আবার 3 জায়গায় যদি আমরা এখানে 3 জায়গায় যদি 4 বসাই, 4 বসালে এখানে 2 হবে, ঠিক একই রকম এটা হচ্ছে তোমার কত 8 আসতেছে, এটাও 8 আসতেছে। এবং আমরা যদি আবার এই 4-এর জায়গায় হচ্ছে আমরা 5 নিই, তার বিপরীত হচ্ছে প্লাস প্লাস 1, তাহলে এটা হচ্ছে তোমার কত 5 আসতেছে। তো দেখা যাচ্ছে 3 প্লাস 3 যদি 6 হয়, এক্স মানে এক্সের ভ্যালু হচ্ছে তোমার 3 এবং ওয়াইয়ের ভ্যালু 3, এই 6 যদি হয় তাহলে তার গুণফল হবে সর্বোচ্চ, অর্থাৎ 3 ইন্টু 3 হচ্ছে 9, অর্থাৎ এক্স ওয়াইয়ের বৃহত্তম মান হবে তোমার কোনটি 9। এ রোলিং স্টোন গ্যাদার নো মোস, হোয়াট ইজ কি রোলিং, এ রোলিং স্টোন গ্যাদার নো মোস, এখানে রোলিং মূলত হচ্ছে তোমার পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল যখন কি করে তোমার ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল বলবো। মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেছিলেন? মহারাজাধিরাজ পদবী গ্রহণ করেছিলেন ধর্মপাল এবং হচ্ছে গোপাল। তুমি কার সাথে কথা বলছো, তার ইংরেজি রূপ হচ্ছে হোম আর ইউ স্পিকিং উইথ,
হোম আর ইউ স্পিকিং উইথ, যার অর্থ হচ্ছে তুমি কার সাথে কথা বলছো। পিতা ও পুত্রের বয়স সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি 102 বছর। বর্তমান বয়স কত? সাপোজ ধরে নিলাম পুত্র হচ্ছে তোমার এক্স, সানের বয়স এক্স, তাহলে ফাদারের বয়স হবে তোমার কত? 50 মাইনাস এক্স। এখন বলছে যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে, সাপোজ ধরলাম ওয়াই বছর পরে হচ্ছে তোমার কি পিতার বয়স পুত্রের বয়সের সমান হবে। তাহলে আমরা যদি এটা বলি যে এক্স, এটা হচ্ছে তোমার পুত্রের বয়স, এটিকে যদি সাজাই এইভাবে, এটি কিউ এক্স প্লাস হচ্ছে পুত্রের বয়স হচ্ছে তোমার কত? ওয়াই বছর পরে, এক্স হচ্ছে তোমার পুত্রের বয়স, ওয়াই বছর পরে সমান হবে বর্তমান বয়সের সমান হবে। বর্তমান পিতার বয়স কত? 50 মাইনাস হচ্ছে তোমার এক্স। এখন এইখানে আমার যেহেতু দুইটা অজ্ঞাত রাশি, যে কোনো একটা অজ্ঞাত রাশির মান বের করতে হবে। ওয়াইয়ের মানটা আমরা কীভাবে পাবো? বলছে ওয়াই বছর পরে হচ্ছে তোমার সমান হবে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 2 বছর এবং আরেকটা হচ্ছে তোমার কত? 50 বছর। এই দুইটা বয়সের সমষ্টি, দুইটা বয়স যোগ করা আছে, কারণ এখানেও পুত্র বয়স যোগ আছে, এখানেও পুত্র বয়স যোগ আছে। দুই দ্বারা ভাগ যদি করি তাহলে সেখান থেকে আসছে তোমার কত? 52/2 ইকুয়াল টু তোমার 26। অর্থাৎ 26 বছর পরে এক্স প্লাস হচ্ছে তোমার কত? 26, এগুলো 50 মাইনাস এক্স। 26 বছর পরে কি হবে? পিতার বয়সের সমান হবে। তাহলে 26 বছর বয়স যদি পিতার বয়সের সমান হয় তাহলে এক্স ইকুয়াল টু আমরা এক্সের ভ্যালু পাইতেছি হচ্ছে তোমার কত? 2x এর ভ্যালু 24, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার কত? 12 পাইতেছি আমরা। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে তোমার 12 বছর। দীর্ঘস্থায়ী দুঃখ কোন বাগড়া দিয়ে প্রকাশ করা হয়? এখানে দীর্ঘস্থায়ী দুঃখ হচ্ছে তোমার কি? রাবণের চিতা মানে চির অশান্তি বা দীর্ঘস্থায়ী দুঃখ। বসন্তের কোকিল, যার অর্থ হচ্ছে তোমার সুসময়ের বন্ধু। রাহুর দশা হচ্ছে তোমার বিপদ বা সমস্যাগ্রস্ত। অহিনুকুল শব্দের অর্থ হচ্ছে তোমার কি? ভীষণ শত্রুতা। তাহলে দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী দুঃখ বাগদার অর্থ হচ্ছে তোমার কি? রাবণের চিতা। দুটি পরস্পর পুরক্ষণের মধ্যে একটি মান 35 ডিগ্রি হলে অপরটি মান কত? দুটি পুরক্ষণের সমষ্টি হচ্ছে তোমার কত? 90 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 35 বাদ দিই, 5, 4 থেকে হচ্ছে তোমার কত? 55। অর্থাৎ একটি যদি 35 ডিগ্রি হয় অপরটি হবে তোমার 55 ডিগ্রি। অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে 6 দিন, 10 দিন এবং 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে? তাহলে অপু একদিনে করতে পারে 1/6 অংশ, দীপু একদিনে করতে পারে 1/10 অংশ এবং নিপু করতে পারে 1/15 অংশ। লসাগু হচ্ছে তোমার কত? 30। তো এখানে আমরা করবো 5, 3 10 30 আর 5 দেখে হলে হচ্ছে তোমার 15 দুগুণে 30, তাহলে 5 আর 3 8, 8 আর 2 হচ্ছে তোমার কত? 10, 10/30। অর্থাৎ এটাকে যদি উল্টে দেয় তাহলে হচ্ছে তোমার 3 দিনে। অর্থাৎ তারা একত্রে মানে এত অংশ কাজ করতে পারে একদিনে, তার মানে এক অংশ কাজ করতে পারে কত? 3 দিনে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। মূলত জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়ক। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক বলা হয় এই জর্জ ওয়াশিংটনকে। এছাড়াও একমাত্র অনির্বাচিত প্রেসিডেন্ট এবং একমাত্র প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসের বাসিন্দা ছিলেন না এই জর্জ ওয়াশিংটন। একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন, এটি কোন ধরনের বাক্য? একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন, এখানে দুইটা বাক্য আছে, একটা হচ্ছে স্বাধীন বাক্য আর একটা হচ্ছে তোমার কি? পরাধীন বাক্য। এটা হচ্ছে মূলত জটিল বাক্য, কারণ জটিল বাক্যের সংজ্ঞা হচ্ছে মিশ্র বা জটিল বাক্যের সংজ্ঞা হচ্ছে যে বাক্যে একাধিক স্বাধীন বা প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অধীন বা আশ্রিত বাক্য থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলা হয়। যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এরকম একটা বাক্য হতে পারে। অথবা আমরা বলতে পারি একটু আগে যিনি এখানে এসেছিলেন এ পর্যন্ত একটা, এটা তোমার একটা আশ্রিত বাক্য এবং প্রধান বাক্য হচ্ছে তিনি আমার আত্মীয় নন, অর্থাৎ এটি হচ্ছে তোমার মিশ্র বা জটিল বাক্য। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। বরেন্দ্র জাদুঘর 27 সেপ্টেম্বর 1910 খ্রিস্টাব্দে রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয় 27 সেপ্টেম্বর 1910 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে তোমার প্রথম জাদুঘর। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। এখানে বলা হয়েছে কোন বানানটি শুদ্ধ? এখানে ঔজ্জ্বল্য বানানটি শুদ্ধ। ও
বর্গীয় জ সংযুক্ত নিচে একটা ব আসে ল জফলা উজ্জ্বল বানানটি হচ্ছে তোমার কি শুদ্ধ। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, মেক ইট কম্পাউন্ড। তাহলে মেক ইট কম্পাউন্ড তোমার কি ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেড। কম্পাউন্ড সেন্টেন্সের সব বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইয়েট এই সমস্ত ওয়ার্ড থাকবে। তাহলে ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড, এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত জানো, তার মানে বিক্রয় মূল্য কত 125% এবং ক্রয় মূল্য হচ্ছে তোমার 100 টাকা। তার মানে 25তে যদি করি আমি 5 25 125, 4 25 হচ্ছে তোমার কত 5:2 হচ্ছে তোমার 4। এই 5:4 হচ্ছে তোমার কি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর হচ্ছে 2। হর ও লব থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়। ভগ্নাংশে কত? ধরি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে তোমার কত x/y। বলা আছে হর থেকে যদি আমার কি করি লব বিয়োগ করি তাহলে হচ্ছে তোমার কি হবে 2 হবে। তো সেক্ষেত্রে আমাকে তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার হর প্রকৃত হর ও লবের পার্থক্য হচ্ছে তোমার কত 2। তাহলে এইটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, তার মানে y - x হচ্ছে তোমার কত 2। অর্থাৎ এখানে y এর ভ্যালু পাইলাম আমরা তোমার x প্লাস হচ্ছে তোমার কত 2। তারপর বলছো উভয় থেকে 3 বিয়োগ করলে, তার মানে x/y উভয় থেকে আমরা কত 3 বিয়োগ করব। 3 যদি বিয়োগ করি যে ভগ্নাংশটা পাওয়া যাবে তার সাথে হচ্ছে তোমার কত 4-এর 1 যোগ করলে যোগফল তোমার কত 1 হবে। তো অর্থাৎ এটা যদি আমরা ডান পাশে নিই তাহলে x - 3 প্লাস হচ্ছে y - 3 ইজ ইকুয়াল টু তোমার 1 - 1/4। 1 - 1/4 এখানে লসাগু যদি আমার কত 4 হয়, 4 মাইনাস হচ্ছে তোমার কত 1, অর্থাৎ এই পাশে আমি পাইতেছি 4-এর 3। আর এই পাশটাতে আছে তোমার y এর পরিবর্তে আমরা এই y এর পরিবর্তে x - 3 আর এটা তোমার y আছে x + 2 লিখতে পারি, x + 2 লিখতে পারি -3, অর্থাৎ x - 3 আর থাকতেছে তোমার কত x - 1। তাহলে এখানে পেয়েছি আমরা 4x মাইনাস হচ্ছে তোমার কত 12, 4x - 12 পাশে যদি লিখি 4x - 12 ইজ ইকুয়াল টু এতে করলে আমার 3x মাইনাস হচ্ছে তোমার কত 3, 3x মাইনাস হচ্ছে তোমার 3। তাহলে 4x - 3x হবে এই পাশে, আর এই পাশে নিলে -3 প্লাস হচ্ছে 12, তার মানে x এর ভ্যালু পাইতেছি আমরা কত 9। ঠিক আছে, এই 9 হচ্ছে তোমার x এর ভ্যালু। তাহলে ভগ্নাংশটি কত হবে? উপরে হবে হচ্ছে তোমার 9 আর নিচে হবে তোমার কত 9 প্লাস হচ্ছে তোমার 2, অর্থাৎ 9/11। 9/11 এটাই হচ্ছে তোমার কি সঠিক উত্তর। তারপর বলা আছে বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? বাংলা ভাষায় মূলত উপসর্গ হচ্ছে তোমার 3 প্রকার। বাংলা ভাষা যে উপসর্গ সেটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তোমার বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং হচ্ছে তোমার বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গের সংখ্যা হচ্ছে 21টি এবং তৎসম উপসর্গ হচ্ছে 20টি। বলছে যদি x - 5 ইন্টু হচ্ছে তোমার a + x ইজ ইকুয়াল টু x² - 25 হয়, তাহলে a এর ভ্যালু কত? এখানে দেওয়া হচ্ছে x - 5 ইন্টু হচ্ছে তোমার এই a এর পরিবর্তে যদি আমরা 5 বসাই, 5 প্লাস হচ্ছে তোমার কত x, তাহলে হচ্ছে তোমার কত হবে? এটা করলে হচ্ছে তোমার 5x প্লাস হচ্ছে তোমার x² মাইনাস হচ্ছে তোমার কত 25, আর এটা হবে তোমার -5x, তার মানে 5x কাটা থাকতেছে তোমার কত x² - 25। অর্থাৎ আমি যদি a এর পরিবর্তে 5 বসাই, +5 দিয়ে কিন্তু বসাতে হবে অবশ্যই, +5 বসাইলে তোমার কত ভ্যালু আসবে x² - 25। নামাজ রোজা কোন দেশি শব্দ? এখানে সঠিক উত্তর নাই। নামাজ রোজা হচ্ছে তোমার ফার্সি শব্দ, নামাজ রোজা হচ্ছে ফার্সি শব্দ। তাই বলা আছে সোহেল একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করে 15% ক্ষতি হলো, তার উদ্দেশ্য ছিল 10% লাভে বিক্রয় করা। 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? এখানে তার কি উদ্দেশ্য ছিল সেটা ফ্যাক্ট না, চাওয়া হয়েছে কি সেটা হচ্ছে ফ্যাক্ট। একটু সোহেল 612 টাকায় 15% ক্ষতি হলো, যেহেতু 15% ক্ষতি হয়েছে, 15% ক্ষতিতে হচ্ছে তোমার বিক্রয় মূল্য আমরা পাইতেছি, সেলিং প্রাইসটা কত হবে? সেলিং প্রাইসটা হবে 100 মাইনাস হচ্ছে তোমার 15,
100 মাইনাস হচ্ছে তোমার যদি 15 হয় তাহলে দেখতেছে 5, এখানে হচ্ছে তোমার কত 2 থেকে 85, 85, ঠিক আছে। তার মানে এই 85-এর ভ্যালু হচ্ছে তোমার কত 612 টাকা। 20% লাভে বিক্রি করতে হবে, তাহলে 120%-এর ভ্যালু কত 615 ডিভাইড বাই তোমার 85 ইন্টু হচ্ছে তোমার কত 120। এইটা হবে এরকম, যেহেতু আমরা 15% ক্ষতি হয়েছে, 15% ক্ষতি হওয়ার পরে বিক্রয় মূল্য কত 85%, 85%-এর ভ্যালু হচ্ছে তোমার কত 612 টাকা। 80%-এর ভ্যালু হচ্ছে তোমার, এখান থেকে প্রথমে যদি আমরা ক্রয় মূল্য বের করতে চাই তাহলে 100%-এর ভ্যালু আগে বের করে নিতে হবে। 100%-এর ভ্যালু কীভাবে বের করবো, 612 ইন্টু হচ্ছে তোমার কত 100 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 85, এখান থেকে আমরা পাচ্ছি ভ্যালু হচ্ছে তোমার কত 720। এই 720 টাকা হচ্ছে ক্রয় মূল্য। বলছে 20% লাভ করতে হলে কত মূল্য বাড়াইতে হবে, তার মানে 720 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 720 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 720 এর হচ্ছে তোমার কত 20% বাড়াইতে হবে। তার মানে 720-এর সাথে 720 এর 20% যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে তোমার কি হবে, তার মানে 720 ইন্টু প্লাস হচ্ছে তোমার 2 দুগুণ 4 আর 7 দুগুণ হচ্ছে তোমার 14, 144 টাকা যোগ করতে হবে। সেক্ষেত্রে আমার 4 আর 2 হচ্ছে তোমার 6, 800। আচ্ছা, কত বাড়াতে হবে না, পুরা বিক্রয় মূল্য তো জানি, কত বাড়াতে হবে সেটা চাইছে। তাহলে বাড়াতে হবে টোটাল, শুধুমাত্র যদি বাড়াতে হবে সেটাই কিন্তু আমরা বের করবো। মিস্টেক হয়ে গেছে এটা। আচ্ছা, এটা কত বাড়াতে হবে সেটা বলছে, তার মানে যে ভ্যালুটা বাড়াবো শুধু সেটাই আমরা করবো। 720 এর তুমি কত 20%, 20% যদি হয় তাহলে সেটার ভ্যালু পাইতেছে আমরা কত 144 টাকা, অর্থাৎ 44% বাড়াইতে হবে। এখানে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, যেমন একটি ঘড়ি 612 টাকা বিক্রি করায় 15% ক্ষতি হলো, তার মানে 15% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত 85%, সেখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করছি। ক্রয় মূল্য কত 720 টাকা। 720 টাকা যদি ক্রয় মূল্য হয় দেন বলছে 20% লাভ করতে হলে কত বাড়াতে হবে, মানে 20 টাকার উপরে 720 টাকার উপরে যদি 20% দিয়ে 144 টাকা, অর্থাৎ 144 টাকা যদি আমি বাড়াই তাহলে কি হবে, সেই ঘড়িটার উপরে 20% লাভ হবে, তার মানে বাড়াতে হবে 144 টাকা। বলছে কোন বানানটি শুদ্ধ, এখানে শুদ্ধ বানানটি হচ্ছে, আচ্ছা অশুদ্ধ চাইছে, অশুদ্ধ এখানে দুটোই অশুদ্ধ। মনোকষ্টের মধ্যে একটা মনোকষ্ট, একটা তোমার বিসর্গ হবে, এবং দারিদ্র এটা হচ্ছে তোমার কি অশুদ্ধ। কেন দারিদ্র অশুদ্ধ, কারণ দ আকার বৈরসিকার দারিদ্র একটা জ ফালা হবে, যেহেতু জ ফালা নাই তাই জন্য এটা তোমাকে অশুদ্ধ। ব্রাহ্মণ বানটা ঠিক আছে, এখানে সমীচীন বানটাও ঠিক আছে। তারপর বলা হয়েছে কোনটি শুদ্ধ, এখানে দূরভিতের স্পেলিংয়ের কথা বলা হয়েছে। দূরভিতের স্পেলিং হচ্ছে তোমার দর মধ্যে হচ্ছে দুর্গুকার, বৈশিন্যর দীর্ঘ ইকার, ভর মধ্যে হচ্ছে দুর্গার ত, দূরীভূত, এই বানানটি হচ্ছে তোমার কি শুদ্ধ। হি ওয়াজ টেকেন টু টাস্ক, যার অর্থ হচ্ছে তাকে তিরস্কার করা হয়েছিল। হি ওয়াজ টেকেন টু টাস্ক মানে তাকে তিরস্কার করা হয়েছিল। টেক টু টাস্ক শব্দের অর্থ তোমার কি তিরস্কার করা। আনিস হ্যাড এ ট্যালেন্ট ড্যাশ মেকিং পিপল লাভ, আনিস হ্যাড এ ট্যালেন্ট ফর মেকিং পিপল লাভ। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 22 মার্চ 1900, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় তোমার 22 মার্চ 1996 সালে। ঢাকার সেগুনবাগিচায় 22 মার্চ 1996 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে স্থানান্তর করা হয়েছে। ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস, এখানে মূলত হবে ক্যাস্ট, অনেক বলে ভুঁই দেওয়া আছে ফলন দেওয়া আছে, কারণ এটা ভুল এই কারণে ক্যাস্ট অফ একটা তোমার ফ্রেজ, ক্যাস্ট অফ শব্দের অর্থ হচ্ছে তোমার কী করা, ঝরে পড়া বা হচ্ছে তোমার পরিত্যাগ করা। তাহলে দেখা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে ট্রিজ হ্যাভ ক্যাস্ট অফ দেয়ার লিভস। শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি, শুদ্ধ শব্দের সমার্থক শব্দ, আচ্ছা এখানে কোনোটাই সমার্থক শব্দ নয়। মহেঞ্জোদারো শব্দের অর্থ কী, মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মরা মানুষের ঢিবি। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের পাহাড় বা মরা মানুষের ঢিবি। দাবির ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মোরগের শহর। খ্রিস্টপূর্ব 2600 খ্রিস্টাব্দে পাকিস্তানের সিন্ধু প্রদেশে নির্মিত হয়েছিল এই শহরটি।
এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম একটি এবং মেসোপটেমিয়া সভ্যতার সমসাময়িক। মহেঞ্জোদারো সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতার সমসাময়িক। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের পাহাড় বা মরা মানুষের ঢিবি। এবং যদি আমরা দ্রাবিড় ভাষার কথা বলি, দ্রাবিড় ভাষা মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মোরগের শহর। বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল? বঙ্গভঙ্গ ছিল মূলত একটি প্রশাসনিক সংস্কার। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন প্রশাসনিক কাজের সুবিধার্থে বঙ্গভঙ্গ করেন, অর্থাৎ বাংলাকে দুটি অঞ্চলে ভাগ করেন। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক। এবং গ্রিক ভাষায় এই হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র চিহ্ন। ক্যালিওগ্রাফিক শব্দের অর্থ কী? ক্যালিওগ্রাফিক শব্দ এই যে এখানে ক্যালিওগ্রাফিক্স মানে তোমার স্টাইলের লিখন পদ্ধতি। প্যাপিরাস মূলত হচ্ছে তোমার একটি কাগজ বা নল জাতীয় হচ্ছে তোমার নল মানে কাগজের কাজে ব্যবহৃত এরকম একটি উপাদান। ওডিসি হচ্ছে একটি মহাকাব্য, হোমারের একটি মহাকাব্য। গরু ঘাস খায়, এখানে খায় কোন কালের উদাহরণ? গরু ঘাস খায় এটি মূলত হচ্ছে সাধারণ বর্তমান কালের উদাহরণ। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়? পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়। এছাড়াও সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, বায়ু প্রবাহ এবং তাপমাত্রার তারতম্যের সৃষ্টি হয়। কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে এখানে বলা আছে 4 হচ্ছে তোমার কত? ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 4, 27 দেওয়া আছে, আর এটা তোমার কত? 36, 7 না? 36, 7 ওইটা আর গুণন করলে আসতে আছে তোমার 144, তোমার কত? 189। অর্থাৎ এখানে বড় হচ্ছে তোমার 4/27টা এখানে বড় না, এটা 4/27টা ছোট, কারণ 4/27 ভ্যালুতে 144 আসছে। এটা সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে এইটা। আবার বাকি যে দুটো আছে ঠিক এইভাবে বের করতে হয়। বের করতে হলে সর্বশেষ দেখা যাচ্ছে 4 সবচেয়ে ক্ষুদ্রতম। The principal had an inquiry dash the case. The principal had an inquiry into the case. একটি ক্লাবে 8 জন পুরুষ এবং 8 জন মহিলা সদস্য আছেন। 6 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে, যেখানে পুরুষ ও মহিলা 3 জন করে থাকবেন। কতভাবে সেই কমিটি গঠন করা যাবে? অর্থাৎ সেই কমিটি গঠন করতে হলে 8 কম্বিনেশন হচ্ছে তোমার 3 ইন্টু হচ্ছে তোমার 8 কম্বিনেশন হচ্ছে তোমার 3। তো আমরা জানি এর যে সূত্র অনুযায়ী তাহলে উপরে হবে তোমার ফ্যাক্টরিয়াল n বলতে গেলে ফ্যাক্টরিয়াল 8 আর নিচে হবে ফ্যাক্টরিয়াল 3 হবে, আর হচ্ছে n ফ্যাক্টরিয়াল n মাইনাস r। ঠিক আছে, n হচ্ছে তোমার কি ফ্যাক্টরিয়াল r হলো, তাই না? r এর পরিবর্তে এটা হচ্ছে তোমার MCR, এটা n, এটা r এর ভ্যালু, তার মানে 8 মাইনাস হচ্ছে তোমার 3। ঠিক একইভাবে উপরে হবে তোমার ফ্যাক্টরিয়াল 8, নিচে হবে তোমার ফ্যাক্টরিয়াল 3 ইন্টু হচ্ছে ফ্যাক্টরিয়াল 8 মাইনাস 3। এই দুইটা যদি আমি পরস্পর গুণ করি তাহলে যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটাই হচ্ছে তোমার কি সর্বোচ্চ পরিমাণ কমিটি করা যাবে। এতভাবে কমিটি করা যাবে, অর্থাৎ এই ভ্যালু আছে তোমার কত? 31, 36 এই ভ্যালু তোমার কিছু কমিটি তোমার 3136 প্রকারে সাজানো যাবে। যা আঘাত পায়নি এর বাক্য সংকোচন কি হবে? যা আঘাত পায়নি এর বাক্য সংকোচন হচ্ছে অনাহত। স্টপ জিনোসাইড চলচ্চিত্রের পরিচালক কে? স্টপ জিনোসাইড চলচ্চিত্রের পরিচালক হচ্ছে জহির রায়হান। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্টের মিনিং হচ্ছে এ ভেরি কস্টলি অর ট্রাবলসাম পসেশন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? আচ্ছা, প্রথমে বের করে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা পড়ছে তাহলে হচ্ছে তোমার কি লসাগু বের করতে হবে। 4, 5, 6 এর লসাগু হচ্ছে 5, 6 হচ্ছে তোমার কত? 30, আর যেহেতু এখানে 2 আছে তেমন 3 2 60 হচ্ছে তোমার কত লসাগু। 3 অবশিষ্ট থাকবে, তাহলে তোমার কত? 63। অর্থাৎ 63 যে সংখ্যা সে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তোমার কি থাকবে? 3 অবশিষ্ট থাকবে। দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়?
দেশকে নিরক্ষরতা মুক্ত করার প্রত্যয়ে 2010 সাল থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।